আগামীকাল প্রথম দফা নির্বাচন রয়েছে, আর তার ঠিক 24 ঘন্টা আগে নগদ টাকা সহ গ্রেফতার করা হলো বিজেপি প্রার্থীর ভাইকে। মালদার চাঁচলের ঘটনা। ঠিক কি কারণে বিজেপি প্রার্থীর ভাইকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন সোমক লাহিড়ী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিপ্লব দাস নামে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। সম্পর্কে তিনি চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। তাকে হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকা, এটি চাঁচল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এই এলাকা থেকে তাকে গতকাল রাত্রিবেলা আটক করা হয় এবং তিনি নাকা চেকিং এর সময় তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় তাকে তার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 2,79,000 টাকা উদ্ধার হয়। সেই টাকা নির্দিষ্ট সোর্স তিনি দেখাতে পারেননি। এরপরই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, যাকে কিছুক্ষণের মধ্যেই চাঁচল আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে সেটাও স্পষ্ট হয়ে যাবে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কনস্পিরেসি করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপি বিভিন্ন জায়গায় প্রচুর টাকা এনেছে বাইরে থেকে এবং সেই টাকা ডিস্ট্রিবিউট করছে। অর্থাৎ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আদালতে পেশ করা হলে আর কি অভিযোগ সামনে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সোমক। ভোটের হাওয়ায় ভর করে কি বার্তা দিচ্ছেন মানিকতলার ভোট প্রার্থীরা, কি ভাবছেন আমজনতা, ঘুরে দেখলেন ঝিলম গুপ্ত। যুব সমাজ একদম বেগরক্তের জ্বালাই জ্বলছে। অগ্নি বেচা, চপ বেচা ছাড়া কোনো কাজ নেই। বলার মতো কিছু নেই, সবই করে চলুন। শিক্ষিত ছেলে মেয়েদেরকে লাইনে দাঁড় করিয়ে সেই শিক্ষিত সমাজকে অপমান করছে। ব্যবসা চৌপাট, পড়াশোনা চৌপাট, কিচ্ছু নেই। পরিবর্তন করাটা খুব দরকার আছে। বিখ্যাত অভিনেতা গোবিন্দা, বিখ্যাত অভিনেতা কাম কবি গোবিন্দা তার ক্যান্দি প কবিতায় বলেছেন, সমাজ সমাজকে সমাজ को समझू, समझ समझना भी एक समझ है, समझ समझ के जो ना समझे मेरी नजर में वो ना समझ है। আর আজ এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে আমি ঘুরে দেখব মানিকতলা বিধানসভা কেন্দ্র। আপনারাও চলুন আমার সঙ্গে। এই নির্বাচনে জিততে কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট কি আপনি ফলো করছেন? মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা দুটো নিয়ে আমি নির্বাচনটা জিততে চাই। সাধন পান্ডের নাম মানিকতলা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার সাথে আপনার আলাপও বহু যুগের ব্যক্তিগত স্তরে। তারই কন্যা শ্রেয়া আপনার এবছর প্রতিদ্বন্দ্বী। রাজনীতির সঙ্গে নির্বাচনের সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে নাকি? ভারতবর্ষ তো কংগ্রেসের ছিল, তো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে কি অ্যাকসেপ্ট করলো নাকি? অভিষেক ব্যানার্জিকে কি অ্যাকসেপ্ট করবে নাকি? আমি কোথাও গেলে লোকে বলে, কেন এসেছিস মা, কিছু খাবি? ডাবের জলটা দি, ভালো আছিস তো? একদম চিন্তা করবি না। কোনো দিদা বলে 7 ধরনের মেয়ে এসেছে, এইভাবে বলে। কোনো জায়গায়, এই তোর বাবার বিয়ে খেয়েছি, এই তুই হাত জোর করছিস কেন? হাত জোর করবি না, ভি দেখাবি, এরকম করবি না, এরকম করবি। এই যে রিয়াকশনটা, আমাকে বলতে হচ্ছে না নমস্কার আমি নতুন প্রার্থী, আপনি আমাকে দেখুন, এটা আমাকে বলতে হয় না কোনো জায়গায়। তৃণমূলে ওই বিভিন্ন পেশাতে যখন তারা অসফল হচ্ছে তখন এসে তৃণমূলে জুটছে আর তাদের ক্যান্ডিডেট করেছে, মানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। নরেন্দ্র মোদী একটা স্কিম বার করেছে, প্রেগনেন্ট মহিলাদের কিছু টাকা দেবেন। গত 6 বছর ধরে মাতৃত্ব প্রকল্পর দ্বারা মানিকতলা বিধানসভায় প্রত্যেকটি হবু মাকে যবে থেকে বাচ্চার খবর সে পেয়েছে, আর যতদিন না বাচ্চা জন্মেছে ততদিন তাকে নিউট্রিশিয়াস হ্যাম্পার আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছি। কোনো বাচ্চা জন্মালে তার বাড়ি থেকে দোলনা আমি দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো ছাত্রছাত্রী জানেন মানিকতলা বিধানসভায় তার কোনো ট্রান্সপোর্টেশন লাগে না, ফ্রি। আজকে থেকে না, 6 বছর ধরে এখানে ডায়াল ফর ডায়ালিসিস ফ্রি, এখানে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া হয়। বিধানসভায় কারা যাবেন কারা যাবেন না এটা নিশ্চিতভাবে মানিকতলা তথা পশ্চিমবাংলার আপামর জনসাধারণই সেটা এবার ঠিক করবে। আপনি যদি সহমর্মিতা দেখিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, কাজ করে থাকেন, ডেডিকেটেডলি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জিত পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। একসময় মানিকতলায় বামেদের জায়গা বেশ শক্ত থাকলেও বিগত কয়েক যুগে সেই ধারাটা পাল্টেছে। তো আপনার কি মনে হয় এই নির্বাচনে একদম খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত মানুষের সেই ভোট কি আপনারা আপনাদের দিকে ফেরাতে পারবেন? আমাদের 100% চেষ্টা সেটাই আছে। তার কারণ মানুষ বীতশ্রদ্ধ, না আছে চাকরি, না আছে ব্যবসা, বিজনেস, কিন্তু কোটি কোটি টাকা খরচা হয়েছে কিন্তু বিজনেস সামিটের জন্য প্রতি বছর। আপনার আমার পকেটের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। এটা আমাদের কাছে লজ্জা যে পশ্চিমবঙ্গকে ভরসা করতে পারিনি যে এখানে টাকা লগ্নি করবে যাতে ব্যবসা হয়। মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে যখনই সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, বারবার উঠে আসছে দুটো নাম প্রধানত, তৃণমূলের শ্রেয়া পান্ডের নাম, বিজেপির তাপস রায়ের নাম। এই ক্ষেত্রে কংগ্রেসের অবস্থানটা কিরকম বলে আপনার মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে হুম উই ওয়ান্ট টু রিপ্লেস। আমরা তৃণমূলকে রিপ্লেস করতে চাই। দুর্নীতিগ্রস্ত, দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বাংলার রাজনৈতিক পরিসরে আর কোনো জায়গা নেই। শুধু লক্ষ্য রাখছি এই বিধানসভা ভোটের আবহে বিভিন্ন দলের নেতা নেত্রীরা
কি করছেন, কি বলছেন আর কি ভাবছেন সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গ সরকার এবং বিজেপি সরকার দুজনেই মনে করেছে আমি যা মনে করব তাই হবে। মানুষকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কিন্তু বুঝতে হবে মানুষের উপরই নির্ভর করে তাদের থাকা না থাকা। পরিস্থিতি অত্যন্ত কঠিন। ভারতীয় জনতা পার্টির কাছে অঢেল অর্থ, এই ইলেকটোরাল বন্ডের হাজার হাজার কোটি কোটি টাকা তো এইভাবেই প্রবাহিত হচ্ছে, এবং তার সঙ্গে মানুষে মানুষে ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি, এবং যেটা তৃণমূল কংগ্রেসও এনজয় করছে। যত হিন্দু ভোটটা, সংখ্যাগুরু ভোটটা কনসলিডেটেড হবে বিজেপির দিকে, তত মাইনরিটি ভোটটা ওরা মনে করছেন কনসলিডেটেড হবে ওনাদের দিকে। দুজনেই মেরুকরণের রাজনীতি করে টিকে থাকতে চাইছে। আমি আশা করি 4 মে যখন রেজাল্ট বেরোবে এবং তার আগে 29 মে যখন ভোট হবে, বাংলার মানুষ এবং মানিকতলার মানুষ দুবার ভাববেন বর্তমান শাসক দলকে বা বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে। যুব সমাজ চাকরি চায়, ভাতা চায় না। সরকারের কাছে একটাই আবেদন রাখবো যে আমাদের ভিক্ষা দিতে হবে না, আমাদের কর্মসংস্থানটা ভালো রাখুক। একটা বস্তি অবস্থা এমন হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। রাজ্যে 15 বছরে কোনো শিল্প নেই, যতগুলো চাকরি হয়েছে শিক্ষক নিয়োগ চূড়ান্ত দুর্নীতি। এখানটা সত্যি কথা বলে উন্নয়নটাই বেশি দেখতে পাওয়া যায়। 2016 সালে এখানটা এসছি বিয়ে করার পর, আমি যেটুকুনি দেখেছি এখানে উন্নয়নটাই বেশি। এখন সরকার বদল করতেই হবে। যেমন আমি রাজনীতি, নির্বাচন, প্রচার এসবের কিছুই বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করছি বিস্তর। ভাবখানা এমন দেখাচ্ছি যেন কিছুটা বুঝেও গেছি, কিন্তু বিশ্বাস করুন সেগুড়ে বালি, সিমেন্ট, চকবচস্য আমি আসলে কিচ্ছু বুঝিনি। হ্যাট্রিক করেছেন আগেই, এবার চতুর্থবারের লড়াই। নাম ঘোষণার পর থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শ্যামপুকুরের তৃণমূলের তারকা প্রার্থী শশী পাঁজা। তার শিকড় দক্ষিণে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার কর্মজীবন, উত্থান সবই পূবে। কলকাতা উত্তরের বিদায়ী বিধায়ক ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা। এবারও এই আসনে তৃণমূল প্রার্থী তিনি। সকাল থেকে সন্ধে চলছে প্রচার, মোটর বাইকে করে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। একদিকে শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে প্রচার। শশী পাঁজা তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এ বাড়ি থেকে ও বাড়িতে, সঙ্গে কাউন্সিলর এবং তার কর্মীরা। 5 বছর পর এই শ্যামপুকুর কেন্দ্রে ফের শশী পাঁজাকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের ঝুমা দাস এবং কংগ্রেসের পূর্ণ ঘোষ। 3 বারের বিধায়ক, নারী ও শিশু কল্যাণ এবং শিল্পমন্ত্রী। বৈশাখী দিনে প্রার্থী প্রচার করছিলেন আহিরিটোলা এলাকায়। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে রসগোল্লা নিয়ে, কেউ বা প্রিয় প্রার্থীর জন্য নিয়ে এসেছেন ইলিশ মাছ। কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, আর এটার জন্য দরকার হয় বহু বছরের একটা মানুষের সঙ্গে আপনি নিবিড় যোগাযোগ। অনেক কিছু আমাদেরকে আমার চারিপাশি সমাজ শেখায়। মিশতে হবে তো, হঠাৎ করে ভোটের সময় ভোটের পাখি হয় না। প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ পুত্রবধূ শশী পাঁজার। আরজিকর মেডিকেল কলেজ থেকে MBBS। বিয়ের পরপরই যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী। প্রচারের ফাঁকে ছোট ছোট আলাপচারিতায় উঠে আসছে সাম্প্রতিক নানা ইস্যু। SIR থেকে বাংলার শিল্প সংস্কৃতি। রুচিশীল বক্তব্য রাখবেন এবং রুচিহীন বক্তব্য, এই কোনো এরকম বিতর্ক আর একদম প্ররোচনা উস্কিয়ে দেয়া এটা বাংলার মাটি পছন্দ করেন। বাংলা মাটি প্রতিবাদ করে, কিন্তু তার মধ্যে যুক্তি থাকবে। কিন্তু এই মাটিতে এসে মিথ্যা, অসত্য, বিভ্রান্তি, এটাও খুব দুর্ভাগ্যজনক। 2011, 2016, 2021 জয়ের হ্যাট্রিক করেছেন। এবার কঠিন লড়াই। কি হবে এবার? উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।